নমস্কার। আজ শনিবার 25শে এপ্রিল 2026। আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের যথাযথ যত্ন নিচ্ছেন। আমিও আমার গাছেদের আজকে যথাযথ যত্ন নেওয়ার একটু চেষ্টা করছি। আজ শনিবার সেহেতু আজকে আমার পরিবারের সমস্ত সদস্যদের প্লান্ট বুস্টার দেওয়ার দিন। সেটাই আমি করছি সকালবেলা ঘুম থেকে উঠে। কিছু কিছু গাছে দেখলাম যে অতিরিক্ত জল দেওয়ার ফলে গাছের পাতাগুলো কেমন যেন একটু নির্জীব হয়েছে। তো সেগুলোতে জলের পরিমাণটা একটুখানি নির্দিষ্ট করতে হবে বা একটুখানি রেস্ট্রিক্ট করতে হবে। কিন্তু আমার কাছে ওই ধরনের কোনো মাপার কোনো যন্ত্র নেই বা মাপার কোনো যে কাপগুলো হয় সেগুলোও আমার কাছে নেই। তাই চোখের আন্দাজে আমি গাছগুলোতে জল দিই। তো দেখছি যে কিছু কিছু গাছের পাতাটা একটু ডিসকালার্ড হয়ে গেছে, বিশেষ করে যেগুলো লম্বা লম্বা পাতাগুলো গাছগুলো আছে না, যেগুলোকে কি বলে, মানে ওই নামগুলো আমার ঠিক মনে নেই। ওগুলো ক্যাকটাস গোত্রের গাছ, এমনিতেই ওদের একটু জল কম লাগে। আগে তো সপ্তাহে একদিন করে জল দিতাম, এখনও তাই করি, সপ্তাহে একবারই প্লান্ট বুস্টারটাই দিই। কিন্তু তবুও মনে হচ্ছে ওদের জলের পরিমাণটা একটু বেশি হচ্ছে। যাই হোক, কাল থেকে আর জল দেবো না, সপ্তাহে একবারই আগের মতো জল দেবো, দেখি কি করা যায়। আজকে সকাল থেকে রোদটা যা উঠেছে, আর কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে কোনো কালবৈশাখী ঝড় বা বৃষ্টিরও কোনো দেখা সাক্ষাৎ নেই। আজকে সকালবেলা আমার ব্রেকফাস্টে ছিল কিছু ফল, দুটো রুটি আর একটু বোঁদে। এই বোঁদেটা অনেক দিন আগেই আনা হয়েছিল, গত বৃহস্পতিবার। প্রত্যেক বৃহস্পতিবার ঠাকুরকে মিষ্টি দেওয়া হয়, এটা তারই প্রসাদ। আর বিকেল হতেই চলে গিয়েছিলাম গুপ্তা ব্রাদার্সে, আমাদের পাড়ার গুপ্তা ব্রাদার্সে। সেখানে গিয়ে কিছু মিষ্টি কেনার ছিল। কেন মিষ্টিগুলো কিনলাম আপনাদের একটু পরে জানাচ্ছি। যাব একটা জায়গায়, একজন অতি পরিচিত, আমার অতি শ্রদ্ধার, অতি আস্থার একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তাকে আপনারাও সবাই চেনেন, একটু পরে আমি তার পরিচয় দিচ্ছি আপনাদের কাছে। তবে তার আগে চলুন যেতে যেতে কিছু কথা আপনাদের সঙ্গে বলা যাক, যেটা বলার জন্য আমি নিতান্তই উসখুস করছি। সেটা হচ্ছে এমন কিছু না, গত কয়েকদিন ধরে, অর্থাৎ গত 23শে এপ্রিল প্রথম পর্যায়ের ভোটটা হয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে একটাই আলোচনা বারবার ঘুরে ফিরে আসছে যে এবার যত পার্সেন্ট ভোট পড়েছে এটা কিন্তু কেউই এতটা আশা করেননি। এর পেছনে বিভিন্ন লোকের বিভিন্ন ন্যারেটিভগুলো আমাদের সামনে আসছে। তো আমার সবচেয়ে গ্রহণযোগ্য যে ন্যারেটিভ, সেটা মনে হচ্ছে যে এবার এসআইআরের জন্য যেরকম কড়াকড়ি হয়েছিল বা যেরকম একটা কৃত্রিম একটা ভয় পাওয়ার একটা আবহ তৈরি করা হয়েছিল, তো সেই এসআইআরে নাম ওঠার পরে সবাই হয়তো সচেষ্ট হয়েছেন যে নিজের ভোটাধিকারটাকে প্রয়োগ করতে। অর্থাৎ তাদের মনে একটাই ভয় কাজ করেছে, যদি আমি ভোট না দিই এবং পরের এসআইআরে বা পরের ভোটে যদি আমার নাম বাদ চলে যায় বা আমার নাগরিকত্বর ক্ষেত্রে কোনো একটা প্রশ্নচিহ্ন মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে কি হবে। সুতরাং নাগরিকত্ব, আমি যে এই ভারতের নাগরিক সেটা প্রমাণ করার জন্য আমার ভোটটা দেওয়া অবশ্য কর্তব্য। সেই আশঙ্কাতেই হয়তো অনেকে ভোট দিয়েছেন বা ভোট এত ব্যাপক হারে ভোট পড়েছে। আর একটা জিনিস আমার মনের মধ্যে প্রায় এদিকে ওদিকে উকিঝুঁকি মারছে বিভিন্ন আলাপ আলোচনা শোনার পর। এটাও তো হতে পারে যে সংগঠিতভাবে আমরা আমাদের নিজের যে অধিকার, অর্থাৎ আমাদের একজন স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসেবে আমার যে অধিকার, যে মৌলিক অধিকার, সেটার ব্যাপারে আমি যথেষ্ট সচেষ্ট হয়ে গেছি এবং যথেষ্টভাবে আমি আত্মবিশ্বাসী যে আমার এই অধিকারটা জন্য আমি আমার এই দেশের বা এই রাজ্যের ভাগ্যকে পরবর্তী 5 বছরের জন্য আমি নির্ধারিত করতে পারবো। অর্থাৎ আমি আমার রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ কর্তা। তো এই মনোভাবটা যদি লোকের মধ্যে আসে, তাহলে তো তারা সবাই ভোট দিতে যাবেন। এবারে ভোটের হার এখনও পর্যন্ত যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 92%-এর কিছু বেশি, কিছু কিছু জায়গায় তো সেটা 96% অতিক্রম করে গেছে। এটা কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে একটা সত্যিই খুব ভালো লক্ষণ। লক্ষণটা এই কারণেই ভালো, কারণ এই রাজ্যের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি আমার অধিকারবোধ সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল এবং আমি আমার নিজের সেই অধিকারবোধকেই এখানে প্রয়োগ করেছি। এখানে অন্য কোনো কিছু আমাকে প্রভাবিত করেনি। যদি এই মনোভাবটা সত্যি কাজ করে থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের এই রাজ্যের সাধারণ জনসাধারণের যে
কি বলবো, যে তাদের মৌলিক অধিকার সম্বন্ধে যে একটা ধ্যান ধারণা আছে সেটা অন্যান্য রাজ্যের অধিবাসীদের তুলনায় বেশ খানিকটা কিন্তু এগিয়ে। আমরা অনেক বেশি আধুনিক মনস্ক এবং আমাদের মৌলিক অধিকারের প্রতি যথেষ্ট কি বলবো যথেষ্ট ওয়াকিবহাল, এবং আমরা জানি যে আমরা কখন কিভাবে কোথায় আমাদের এই মৌলিক অধিকারটিকে আমরা প্রয়োগ করতে পারবো। চলছি রেড রোডের ওপর দিয়ে, পাশে সূর্য অস্ত যাচ্ছে গঙ্গার কোলে। যেহেতু শনিবারের বিকেল, সেই জন্য এখানে বেশ কিছু লোকজনও পরিবারকে সঙ্গে নিয়ে বেড়াতে বেরিয়েছেন। এই জায়গাটা সাধারণত ছুটির দিনে বেশ ভিড়ই থাকে। আর এখন তো আইপিএল চলছে, যদিও আজকে ইডেন গার্ডেন্সে কোনো খেলা নেই। ইডেন গার্ডেন্সে খেলা থাকলে আমাদের একটু যানজটের ঝামেলা পোয়াতে হতো, কিন্তু রাস্তাঘাট মোটামুটি আজকে বেশ স্মুথ। আমরা এখন ধর্মতলা অতিক্রম করে চলে যাচ্ছি শ্যামবাজারের দিকে। আমরা বাগবাজারের ওদিকে যাব। আপনারা হয়তো এতক্ষণে ধরেই ফেলেছেন যে আমরা এক্স্যাক্টলি কোথায় চলেছি। তো যাই হোক, যে কথা বলছিলাম, যে আর একটা ক্ষেত্রেও সেটা হতে পারে যে আমাদের এখানে যেরকম একটা ধর্মীয় সমীকরণের ভিত্তিতে এবার ভোটটা করা হচ্ছে, শুধু তাই নয়, যে সমস্ত জায়গায় যে সমস্ত সোশ্যাল মিডিয়া বলুন কি টেলিমিডিয়া বলুন, সমস্ত ফোরামে এই ভোটের যে সমীকরণটাকে একটা ধর্মীয় প্যারামিটার্স, অর্থাৎ একটা প্যারামিটারটা এভাবেই ফিক্স করা হয়েছে যে এই ধর্মের লোকেরা একে ভোট দেবে, ওই ধর্মের লোকেরা ওকে ভোট দেবে। বিশেষ কোনো একটা দল সেটা কোনো সংখ্যালঘু মানুষের ভোট পাবে না বা একেবারেই পাবে না, এই ধরনের একটা প্যারামিটারকে বেঁধে দেওয়া হয়েছে। তো সেই জন্য দেখা যাচ্ছে যেখানে যেখানে সংখ্যালঘু লোকেদের ভিড় বেশি, সেখানে সেখানে ভোটের হারটাও যথেষ্ট বেশি। অর্থাৎ সেখানে অলরেডি একটা দল তাদের অ্যাডভান্টেজ নিয়েই এই ভোটের অভিযানে তাদের যাত্রা শুরু করেছে, এটাও ধরা হচ্ছে। যেটা যাই ধরা হোক না কেন, এটা তো আগেও ছিল, এই প্যারামিটার্স তো আগেও ছিল, তবুও তো তখন দেখা যায়নি যে এত লোক বেরিয়ে এসে ভোট দিয়েছেন। গত বিধানসভা নির্বাচনে আমাদের এখানে প্রায় 82 থেকে 86% ভোট পড়েছিল। সেখানে 6 বছরের মধ্যে এটা ভাবতে হবে যে আমাদের সচেতনতা বোধটা অনেকটা বেড়ে গেছে, অনেকটাই বেড়ে গেছে। আমরা এখন জানি যে আমাদের একজন স্বাধীন নাগরিক হিসেবে, স্বাধীন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের রাজ্যের জন্য বা আমাদের দেশের জন্য কি করতে হবে, কাকে বাঁচতে হবে, কোনটা বাঁচতে হবে, সেই ব্যাপারে কিন্তু আমরা যথেষ্ট সচেষ্ট। হ্যাঁ, এখন ভোটের বাজারে ভাতা একটা বিশাল ভূমিকা নিচ্ছে। একদল যদি বলছে যে আমরা 1,500 টাকা দেবো, অমনি অন্য দল বলছে যে না, 1,500 কোথায়, আমরা 3,000 দেবো। সুতরাং এই জিনিসটা তো অ্যাভয়েড করা যাবে না। সে যাই হোক, তাহলে এখন 4 তারিখ যখন ভোটের ফলাফলটা বেরোবে, তার আগেও আমাদের দেখতে হবে যে 29 তারিখ আমাদের এই সাফল্যের, অর্থাৎ ভোট দেওয়ার এই যে শতাংশটা, এই শতাংশটা আমরা ধরে রাখতে পারি কি না, বা এর থেকেও আরও বাড়িয়ে নিয়ে যেতে পারি কি না, নাকি শুধু আমরা এই রাস্তা দিয়ে নিজের নির্দিষ্ট নিয়তির পথে চলে যাওয়া এই ভেড়ার দল। আমরা কোনটা? আমরা কি একজন সচেষ্ট নাগরিক, না আমরা এই ভেড়ার দল? সেটা বোধহয় বিচার করার সময় এসে গেছে। আমরা চলে এসেছি উত্তর কলকাতার বাগবাজারে। আমরা বলরাম বসু মন্দিরটি পেরিয়ে চলে যাচ্ছি। এখন বাগবাজারের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি, কিছুক্ষণ পরেই আমরা বিটি রোডের মধ্যে এসে পড়ব। এই অঞ্চলটি সাধারণত যারা রামকৃষ্ণ মিশনের অনুরাগী বা ভক্ত, সামনেই পড়বে প্রখ্যাত নাট্যকার গিরিশ ঘোষের বাড়ি, সেটা পেরিয়ে আমরা চলে যাচ্ছি। সামনেই পড়বে রাস্তার বাঁদিকে পড়বে মায়ের বাড়ি, ডান দিকে সিস্টার নিবেদিতার স্কুল এবং তার বাড়ি, অর্থাৎ তিনি যেখানে থাকতেন। তো এই জায়গাটাতে যারা রামকৃষ্ণ মিশনের অনুরাগী ও ভক্ত, তাদের কাছে এই জায়গাটার গুরুত্ব কিন্তু অপরিসীম। রাস্তার পাশে খুব সুন্দর একটা জগন্নাথ দেবের মন্দির এখানে তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, এখানে বহু প্রাচীন মন্দির আছে। এখানে মায়ের বাড়ির আগে, অর্থাৎ এই জগন্নাথ মন্দিরটার পরেই যে রাস্তাটা মিনার্ভা থিয়েটারের দিকে গিরিশ মঞ্চের দিকে চলে গেছে, তো সেইখানে একটা বহু প্রাচীন অন্নপূর্ণা মন্দির আছে। ওই যে বাঁদিকে আমরা মায়ের বাড়ির গেটটা পেরিয়ে গেলাম। একদিন আপনাদের নিয়ে আসবো এই জায়গাটাতে, আপনাদের সঙ্গে করে এই জায়গাটা ঘুরে দেখব। আমিও অনেক দিন এই জায়গাটা ইন ডিটেলসে দেখিনি। এই জায়গাটার অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক সুন্দর সুন্দর জিনিসও তৈরি হয়েছে, তো সেইগুলো আমরা একদিন ঘুরে দেখব।
আমরা এখন লক গেট ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো যেটা আপনাদের বলার ছিল সেটা হচ্ছে যে আমাদের এই ভোটে যেসব দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করছে, ছোট হোক বড় হোক মাঝারি হোক যে দলই হোক, তারা কিন্তু কেউই আমাদের মৌলিক অধিকারের ব্যাপারে খুব একটা যে সোচ্চার তা কিন্তু নয়, বা খুব একটা যে আমাদের মৌলিক যে দাবি দাওয়া সেগুলোর প্রতি যে খুব একটা কি বলবো, খুব একটা যে একটা মরমী মনোভাব দেখিয়েছে তাও নয়। কিন্তু সবাই একটা জিনিসের ওপরই জোর দিয়েছে মোরালে, সেটা হচ্ছে ভাতা। যেরকম আমি এবার দেখলাম যে বামপন্থী দলগুলির যে ইশতেহার সেখানেও বেরিয়েছে যে তারা যদি সরকার গঠনের মতো কোনো অবস্থায় আসে তাহলে তারা মহিলাদের জন্য বিনা শুল্কে কিছু ঋণের ব্যবস্থা করবে। আমার ভারী অদ্ভুত লাগলো এই জিনিসটা। কোথায় আমরা দেশের অর্থনৈতিক অগ্রগতি, কোথায় শিক্ষার অগ্রগতি, কোথায় আমরা নারী সচেতনতার অগ্রগতি, কোথায় নারীর অধিকারের অগ্রগতি, কোথায় নারী সুরক্ষার অগ্রগতি, এইগুলো নিয়ে আমরা কথা বলবো, তা না আমরা কেবলমাত্র ভাতাই দিয়ে চলেছি। আর এই ভাতা দিয়ে হবেটা কি? বহু বছর আগে আমাদের অফিস থেকে একটা সেমিনার হয়েছিল। ও তার ফাঁকে বলে রাখি, যে সামনে যে মিনারটি দেখতে পাচ্ছেন না, এটি 1861 সালে তৈরি করা হয়েছিল কলকাতার জরিপের জন্য। অর্থাৎ এই মিনারটির মাধ্যমে কলকাতায় জমি জরিপের একটা ব্যবস্থা করা হয়েছিল 1861 সালে। তাহলে চিন্তা করে দেখুন, এই যে মিনারটির যে উচ্চতা, সেই হাইটের কোনো বাড়ি সেই সময় কিন্তু কলকাতা শহরে ছিল না। কলকাতা শহরটাই তখন ছিল না। যাই হোক, হয়তো কারণ কলকাতা শহর ঠিক সেইভাবে তখনও গড়ে ওঠেনি, শুধুমাত্র ইংরেজ ঔপনিবেশিক রাজধানী হিসেবে আমার মনে হয় স্প্ল্যানেড আর পার্ক স্ট্রিট অঞ্চলের কিছু অগ্রগতি হয়েছিল, বা একটা শহর পত্তন হয়েছিল ওই অঞ্চলটিকে ঘিরে। এই অঞ্চলগুলি গ্রামই ছিল। তো যে কথা বলছিলাম, যে সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলেনি, সবাই ভাতা নিয়েই পড়ে আছে। অর্থাৎ আমরা জিতলে এত টাকা ভাতা দেব, আমাদের জেতাও, আমাদেরকে ভোট দাও, আমরা 5 বছরের জন্য সুনিশ্চিতভাবে তোমাদের এই রোজগারটির ব্যবস্থা করব, তোমাদের এর জন্য কোনো মাথার ঘাম পায়ে ফেলতে হবে না। এটা কি কোনো কথার কথা হলো বলুন? এটা কি কোনো কোনো দায়িত্ব সচেতন রাজনৈতিক দলকে এই কথাগুলো বলতে পারে? আপনারাই বিচার করবেন সে কথা। বলতে বলতে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। ঠিকই ধরেছেন, আজকে বৈশাখ মাসের আজকে শনিবার। তো নতুন বছর পড়ে গেছে। তো এই বছরে মা ভবতারিণীকে এখনও এসে প্রণাম করা হয়নি, তো সেই জন্য আমরা আজকে দক্ষিণেশ্বরে এসেছি। দক্ষিণেশ্বরে আসতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে এখানকার যে মাতৃমূর্তিটি, সেদিকে তার দিকে তাকালে পরে আমার মনের জোরটা বহুগুণ বেড়ে যায়। আর যেহেতু আজকে শনিবার, আমাদের ফার্স্ট উইকেন্ড, আজকে অফিস ছুটির দিন, সেই জন্য সেই রকম ফোনও আসছে না। যদিও সকালের দিকে বেশ কিছু ফোন কলস ছিল, কিছু এমনি অফিসিয়াল কলসও ছিল, যেগুলো আমি অ্যাটেন্ড করেছি। তাই সেই জন্য আমি আরও এই শনিবারটিকেই বেছে নিলাম এখানে আসার জন্য। আর যেহেতু এখন ভোটের বাজার, সেই জন্য এই মন্দিরে দূর দূর থেকে যেসব পুণ্যার্থীরা আসেন তারাও আসেননি। রাস্তাঘাট বেশ ফাঁকাই মনে হলো, এবং মন্দির চত্বরটাও বেশ ফাঁকা ছিল। আমরা অ্যাকচুয়ালি যেদিক থেকে মায়ের সোজাসুজি দর্শন হয় সেই লাইনটাতে দাঁড়াই, সেই জন্য লাইনটা বেশ লম্বা থাকার দরুন বেশ খানিকক্ষণ ওই লাইনটাতে দাঁড়াতে হয়। কিন্তু অন্য কোনো লাইনে দাঁড়ালে পরে অনেক তাড়াতাড়ি মায়ের দর্শন করে পুজো দেওয়া হয়ে যায়। তো আমরা কেউই সকালবেলা ভাত টাত কিছু খাইনি, না খেয়ে আমরা মন্দিরে এসেছি। পুরোপুরি উপবাস নয়, নির্জল উপবাস যেটাকে বলে সেটা নয়, কিছু খেয়েছি আমরা, কিন্তু মেইন যে লাঞ্চের যে ব্যাপারটা থাকে সেটা আমরা আজকে স্কিপ করে গেছি। যখন মন্দির চত্বরে পৌঁছলাম তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হব, তখন প্রায় 6টা বাজে। 6:30 থেকে তো মায়ের আরতি শুরু হয়, তাই আমরা চেষ্টা করছিলাম যে আরতির আগে মায়ের দর্শনটা শেষ করার, কিন্তু সেটা আর হলো না। আধ ঘন্টার জন্য দাঁড়াতে হলো লাইনে। তারপরে আমরা বেশ স্মুথলি দর্শন করে চলে এলাম। এই মন্দিরে কোনো রকম কোনো ঝামেলা থাকে না। এখানে আপনার ইচ্ছে মতো আপনি দক্ষিণা দিন, আপনার ইচ্ছে মতো আপনি পুজো দিন। এখানে মায়ের চরণে নিজের মনের কামনা বাসনা যা কিছু আছে সমস্ত কিছু অর্পণ করুন। মা ঠিক আপনার কথা বুঝবেন বা আপনাকে ভালো রাখবেন। মন্দির থেকে যখন বেরোলাম তখন প্রায় 7:30 পৌনে 8টা বাজে। ওই দূর থেকে মেট্রো রেল চলে যাচ্ছে। একবার মেট্রো রেলে করে না দক্ষিণেশ্বর আসবো, কারণ মেট্রো রেলে করে তো এখন দক্ষিণেশ্বর আসাই যায়। রাসবিহারী থেকে
20 টাকা দিয়ে টিকিট কাটলে পরে একদম দক্ষিণেশ্বরে এসে নামবো। একবার ইচ্ছে আছে আসার। তো ফেরার পথে এখন যাব লেককালীবাড়িতে। আজকে যেহেতু শনিবার, তো সেই জন্য যেতেই হবে। ওই মাকে তো এই মাকে দেখলাম বলে ওই মাকে দেখবো না, সেটা হয় না। তো যেটা বলছিলাম যে আমাদের ভাগ্যটাই এরকম যে আমরা স্বাধীনতার পর থেকে এমন কোনো রাজনৈতিক দল পাইনি যা নিজেদের স্বার্থ সিদ্ধি ছাড়া আর কিছু বুঝেছে। আমরা যতই আমাদের অধিকারবোধকে সচেষ্ট করি না কেন, আমরা এমনই দুর্ভাগার দেশ যে আমাদের এখানে যে রাজনৈতিক দলগুলোই ক্ষমতায় আসে তারা নিজেদের পকেট ভর্তি করতেই সচেষ্ট থাকে। চলে এসছি লেককালীবাড়িতে। আজকে আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গেল। যাই হোক, তখনও মন্দির তো খোলাই ছিল। মন্দির শনিবার 9:30 থেকে 10টা পর্যন্ত খোলা থাকে। আজকে মাকে খুব সুন্দর লাল রঙের একটা বেনারসি পরানো হয়েছিল। দক্ষিণেশ্বরেও মাকে আজকে লাল রঙের শাড়ি পরিয়েছে। তো আজকে আমাদের যেহেতু পুরো সন্ধ্যাটাই আমরা বাড়ির বাইরে ছিলাম, সেই জন্য বুবুও রাত্রে খাবার দাবার সেরকম কিছু তৈরি করেনি, বুবু আর সুস্মিতা। আমরা চলে এলাম আমাদের চিরপরিচিত সাউথ ইন্ডিয়ান ফুড জয়েন্ট ডোসা ক্যাফেতে। ডোসা ক্যাফে থেকে ডিনার করে আমরা এবার বাড়ি ফিরব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের অধিকারবোধ সম্বন্ধে সচেষ্ট থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি নিজেরা নিজেদের যত্ন নেবেন, নিজের প্রতি বিশ্বস্ত থাকবেন। সেটা আমি বলতে আটকে গেলাম। নিজের প্রতি কিন্তু বিশ্বস্ত থাকাটা ভীষণভাবে জরুরি। আর দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ভাববো যে আপনারা সত্যি সত্যিই আমার সঙ্গে আছেন। আজ তাহলে আসি, নমস্কার। আবারও বলছি, সবাই ভালো থাকবেন।